এটা আমরা পর্যালোচনার সভা ছিল না, পর্যালোচনায় এমনি কিছু কিছু নেতৃত্ব বলেছেন। আজকে আমাদের জেলা মিটিংয়ে আলোচ্য বিষয় একটাই ছিল, রায়গঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনটাকে আমাদেরকে জিততে হবে। তার জন্য কে কিভাবে কাজ করবেন সেই সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। বিধানসভায় যারা ফেল হয়েছে, মার্কস যাদের জিরো, তাদেরকে দিয়ে আপনারা তাদেরকে দিয়ে আপনার বিধানসভা করতে যাচ্ছেন, এটা কেমন, কোন মন্ত্র? ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। কালিয়াগঞ্জেও আমরা ফেল করেছিলাম, 57,000 ডাউন ঘটনাচক্রে। আমি তখন প্রার্থী ছিলাম পার্লামেন্টে 2019-এ, কিন্তু তারপরেই আমরা বাই ইলেকশনে 2400 ভোটে আমরা জিতেছিলাম। মানুষ পার্লামেন্ট ইলেকশনে যে চিন্তা ভাবনা করে ভোটটা দেয়, বিধানসভায় নির্বাচনে কিন্তু ঠিক সেই চিন্তা ভাবনাটা উল্টে যায়। সেখানে মানুষ দেখে যে আমাদের এলাকার উন্নয়নটা কিভাবে হবে, এলাকায় কাজ কে করবে। আজকে বিজেপির এমএলএ কোনো কাজ করতে পারবে না, এটা তো মানুষ বুঝতে পারবে। ওই জন্য কালিয়াগঞ্জেও আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এখানে বিজেপি যতই 57,000 ভোটে লিড করে থাকুক পার্লামেন্টে, কিন্তু বিধানসভায় বিজেপির এখানে এমএলএ হয়ে কোনো কাজ করতে পারবে না। অন্তর্ঘাত ছিল? অন্তর্ঘাত নেই, অন্তর্ঘাত কোথাও হয় না, মানুষকে আমরা বুঝাতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। অন্তর্ঘাত লোকসভা নির্বাচনে এইখানে আপনি বলেছিলেন যে বিজেপির কোনো সংগঠন বলে কোনো কিছু নেই, সুতরাং বিজেপি কোনো একটা ফ্যাক্টর না, কিন্তু সেইখানেই বিজেপি একবারে ঝড় তুলে দিল রায়গঞ্জে। কি বলবেন? বিজেপির সংগঠনে সেটা তো আপনারাও স্বীকার করবেন। আসলে বিজেপির একটা ইমোশনাল ভোট আছে, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। বিজেপির তো একটা ইমোশনাল ভোট আছে। আমরা 2019-এর লোকসভা নির্বাচন এখানে তখনও আমরা দেখেছিলাম যে এখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন, দীপা মুন্সি দাঁড়িয়েছিলেন। মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 1,80,000 ভোট আর দীপা মুন্সি পেয়েছিলেন 82,000 ভোট। তখনও আমরা এইবার এই প্রচারেও আমরা বলেছিলাম যে যারা ভোট দিয়েছেন মোহাম্মদ সেলিমকে বা দীপা মুন্সিকে, তারা কিন্তু কেউ চায়নি যে বিজেপি জিতুক, কিন্তু এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতলো। আমরা প্রত্যেকটা জনসভায় বলেন, আমরা কর্মী সভায় এই কথাটা বলেছিলাম যে আপনারা ভোট কাটাকাটি করে কংগ্রেসকে যদি আপনারা ভোট দেন, তাহলে কিন্তু কংগ্রেস জিততে পারবে না, বিজেপি জিতে যাবে। কংগ্রেস একটা জাতীয় দল, তাকে আপনারা বলছেন ভোট কাটাকাটি কেন? এই জন্য বলছি যে ওদের কংগ্রেসের কোনো সংগঠন নেই। আপনারা দেখেন না, পেয়েছে তো 14,500 ভোট। সংগঠন থাকলে কি পার্লামেন্ট ইলেকশনে কংগ্রেস 14,500 ভোট পেত? এর আগে যেটা ভোটটা হয়েছিল রায়গঞ্জে তো 14,500 ভোট আছে কংগ্রেসের মাত্র। এর আগে বিধানসভা নির্বাচনে যখন 2021-এ আমিও তো দাঁড়িয়েছিলাম এখান থেকে, কংগ্রেস পেয়েছিল মাত্র 17,500 ভোট। কংগ্রেসের কোথাও কিন্তু কোনো সংগঠন নেই। জাতপাতের ঠিক কথা বলবো, মোহাম্মদ সেলিম সাহেব 1,80,000 ভোট পেয়েছিলেন, তখন উনি সিপিএম এর প্রার্থী ছিলেন। কংগ্রেস তিনি দীপা দাস মুন্সি কংগ্রেসের প্রার্থী ছিলেন, দুজন মিলায় দীপা দাস মুন্সি 82,000 ভোট পেয়েছিলেন। সেলিম সাহেব 1,80,000 81,000 ভোট পেয়েছিলেন। তখন ওই 2,63,000 ভোট ছিল কংগ্রেস সিপিএম এর, সেই 2,63,000 ভোট এবারও পেয়েছে। দেখতে দেখতে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের কিন্তু দিনক্ষণ এগিয়ে আসছে, অর্থাৎ আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা মানে যে সম্প্রতি হয়ে গেল লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু বিপুল ভোটে হেরে যান বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে। আর সেই কৃষ্ণ কল্যাণী কিন্তু বিগত দিনে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন। বিগত দিনে বিজেপি থেকে তিনি জিতে তিনি তৃণমূল কংগ্রেস চলে যান এবং তারপরে তিনি বেশ কিছুদিন কিন্তু তৃণমূল কংগ্রেসেই বিধায়ক থাকেন এবং তারপরে লোকসভা নির্বাচন তিনি প্রার্থী হওয়ার ফলে তাকে ইস্তফা দিতে হয়। আর সেই কারণেই কিন্তু রায়গঞ্জে কিন্তু বিধানসভা উপনির্বাচন হতে চলছে। এবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি,
কারণ যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তিনি কিন্তু যেহেতু লোকসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছেন, তা সেই জন্যই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের যে নেতৃবৃন্দরা তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যে বিধানসভা উপনির্বাচনে যেমন করে হোক তাদের যে প্রার্থীকে কিন্তু জিতে আনতেই হবে, এবং তার জন্য কিন্তু তারা একটি গোপন বৈঠক করলেন রায়গঞ্জে, এবং সেই বৈঠকে কিন্তু আমরা দেখছি জেলার বিভিন্ন নেতৃবৃন্দরা তারা কিন্তু সেই বৈঠকে হাজির হয়েছিলেন। যেমন রাজ্যের মন্ত্রী ছিলেন গোলাম রব্বানী, তেমনি গোয়ালপুকুরের বিধায়ক ছিলেন গৌতম পাল, তেমনি ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচিন সিংহ রায়, এবং স্বয়ং জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল ছিলেনই। পাশাপাশি আমরা দেখি যে রায়গঞ্জ পৌরসভার যে প্রশাসক সন্দীপ বিশ্বাস থেকে আরম্ভ করে এই জেলার বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু এই বৈঠকে হাজির হয়েছিলেন। এবং পরিশেষে জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন যে এই বৈঠকের মাধ্যমে তারা কিন্তু একটা পারফেক্ট প্ল্যান, অর্থাৎ জেতার জন্য যে প্ল্যান করা দরকার সেটা কিন্তু তারা তৈরি করে ফেলেছেন। কোন কোন নেতাকে কি কি দায়িত্ব দেওয়া হবে সেটা কিন্তু এই বৈঠকের মাধ্যমেই তারা কিন্তু তৈরি করেছেন। অর্থাৎ মানে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠক, এই যে বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে রায়গঞ্জে যে একটা শক্ত চ্যালেঞ্জ, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জিতে আনার ক্ষেত্রে সেটা কিন্তু পরিষ্কার তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে। এবং কানাইলাল আগরওয়াল বলেন যে লোকসভা নির্বাচন হয় এক নিরিখে, বিধানসভা নির্বাচন হয় এক নিরিখে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ক না থাকে বা শাসক দলের বিধায়ক না থাকে তাহলে কোনো উন্নয়নমূলক কাজই কিন্তু করা সম্ভব নয়। আর যিনি বিধায়ক যদি বিজেপি বিধায়ক জয়লাভ করে তাহলে তারা কিন্তু বিরোধিতা করার জন্য কিন্তু বিরোধী জায়গায় কিন্তু বসবে। অর্থাৎ এখানে উন্নয়নমূলক কাজ কিন্তু কোনো কিছুই হবে না। তাই সাধারণ মানুষরা কিন্তু তারা ভালোই বোঝেন যে কিভাবে তাদের হচ্ছে উন্নয়ন করতে হবে, এবং তার জন্য কিন্তু এখানে কিন্তু এবার তারা আশাবাদী যে তাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হবেন সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট আশাবাদী। আর তার জন্যই তারা কোমর বেঁধে নেমে পড়েছেন যে এই যে নির্বাচনে তাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে